বিজয়ের মাসে বিবিএস কেবলস প্রেজেন্টস 5-4-15 সবাইকে আমন্ত্রণ। সাথে আছি জোনাকি জ্যোতি। গেল অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যেতে এক পায়ে খাড়া ছিল টাইগাররা। তখন করোনা ঝুঁকির অজুহাতে গড়িমসি করেছে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন আবার সামনের এপ্রিলে টাইগারদের নিয়ে যেতে উঠে পড়ে লেগেছে। বিসিবি কি ভাবছে সেই খবর জানাবেন সাইফুল রূপক। ভারত মহাসাগরের মাঝে স্বচ্ছ পানিতে ঘেরা শ্রীলঙ্কা, অথচ কোয়ারেন্টিন ইস্যুতে জল ঘোলা কম করল না দ্বীপ দেশটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, অক্টোবরে লঙ্কানদের প্রস্তাবকে অবাস্তব বলে মন দিল ঘরোয়া আসরে। হোঁচট খেয়ে হুঁশ ফিরল শ্রীলঙ্কার। কঠোর নিয়ম সহজ করে ওরা ধর্ণা দিচ্ছে বিসিবি কর্তাদের কাছে। মাঠে ফিরতে যাচ্ছে পিছিয়ে যাওয়া লঙ্কা বাংলা টেস্ট চ্যাম্পিয়নশিপ। শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারেও আমাদের শ্রীলঙ্কা বোর্ডের সাথে কথা হচ্ছে। শ্রীলঙ্কা বোর্ড বেসিক্যালি এই প্রপোজালটা ওদের কাছ থেকে এসছে, যেহেতু আমরা ফার্স্ট পেলে যখন আমাদের আলোচনাটা হচ্ছিল টুর্নামেন্টটা সিরিজটা হয়নি, সেক্ষেত্রে আমরাও ইন প্রিন্সিপাল এগ্রিড যে আমরা আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলবো, এবং এর সাথে যদি অন্য কোনো কিছু অ্যাড হয় সেটা আমরা আমাদের এফটিপিতে যদি আমাদের ওই স্পেসটা পাওয়া যায় আমরা সেটা ভাবে কাজ করে নেব। অ্যাট দিস স্টেজ এটা এপ্রিলকে টার্গেট করেই করা হচ্ছে। এই সময় একটা অ্যাভেলেবল স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য, সেভাবেই আমরা কাজ করছি। এপ্রিল এখনও দূরে, উইন্ডিজ আসছে দিন 13 পরে। কোভিড যুগে কোয়ারেন্টিন আর বায়োবাবল ইস্যু সবার মাথায় ঘুরে। ক্রিকেট বোর্ড এঁকে ফেলেছে নীল নকশা, ঘরোয়া 2 টুর্নামেন্ট দিচ্ছে বড় ভরসা। আমাদের একটা এক্সপার্টিস গ্রুপ ডেভেলপ করে গেছে। আমরা মোটামুটি জানি যে আমাদের কোন কোন এরিয়াতে বেশি স্ট্রিক্ট হতে হবে, কোন কোন এরিয়াগুলোকে আমাদের বেশি সুপারভাইজ করতে হবে। সো সেই বিষয়গুলো বিবেচনা করেই আমরা ইতিমধ্যে একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। আমরা সবাই বেশ কনফিডেন্ট, যেহেতু আগেরগুলো ছিল 3 টিম এবং 5 টিমের কম্পিটিশন এবং বাইল্যাটারাল ট্যুর, যদিও এটা ইন্টারন্যাশনাল সিরিজ, 2টা টিমের পার্টিসিপেশনে এই সিরিজটা হয়ে থাকে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য আরও ইজি হবে এবং আমরা চেষ্টা করব কাজগুলো যে আমাদের যে প্রোটোকল আছে সবগুলো কমপ্লায়েন্স মিট করেই আমরা কাজগুলো করার। আমাদের ইনিশিয়াল প্ল্যান যেটা আছে, মোটামুটি 7 দিনের একটা প্রিপারেশন আমাদের আছে। এর মধ্যে ফার্স্ট 3 ডেজ একটা যেটা হবে, হয়তো তারা হোটেল এনভায়রনমেন্টেই থাকবে এবং পরবর্তীতে তাদের সবার টেস্ট রেজাল্ট যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে তারা মূল ট্রেনিং ক্যাম্প বা এই ফ্যাসিলিটিসগুলোর মধ্যে চলে আসবে। নতুন বছরের শুরুতেই বাংলায় ফিরবে রাসেল ডোমিঙ্গো সহ কোচিং ইউনিটের সবাই। 7 জানুয়ারি থেকে শুরু হতে পারে টাইগারদের অনুশীলন ক্যাম্প। সাইফুল রূপক, অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজকে সামনে পেলেই সাকিব হয়ে ওঠেন ঝাঁ চকচকে তরবারি। ধারণা করা হচ্ছে সামনের সিরিজ দিয়েই পুরনো রূপে ফিরবেন সাকিব আল হাসান। শুধু ধারণা নয়, পরিসংখ্যান দিয়ে প্রমাণ করার দায়িত্ব নিয়েছেন দেব চৌধুরী। একজন অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার। কোন একটা টুর্নামেন্টে 9 ম্যাচ খেলেছেন, 6 উইকেট পেয়েছেন, তার ইকোনমি 6, কিন্তু একটা উইকেট পেতে তার গড়ে প্রায় 6 ওভার বল করতে হয়েছে। একটা উইকেট প্রতি রান দিয়েছেন 34। আবার সেই একই অলরাউন্ডার 9 ম্যাচ খেলেছেন, আগেই বলছিলাম, 9 ম্যাচে 110 রান করেছেন, এভারেজ 12, স্ট্রাইক রেট 120। ইন জেনারেল হিসেবে এমন একজন অলরাউন্ডারকে আপনি কীভাবে রেট করবেন? খুবই সাধারণ অথবা বিলো এভারেজ, তাই তো, শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে বিবেচনা করলে। কিন্তু যখন আপনি জানবেন ওই অলরাউন্ডারের নাম সাকিব আল হাসান, তখন আপনি আটকে উঠবেন, আরে ইয়েস, সাকিব আল হাসান। মাত্র শেষ হওয়া বঙ্গবন্ধু টি-20 কাপে যে পরিসংখ্যানগুলো সাকিবের ছিল, একটু আগেই বলেছি, তাতে কি সাকিবের ওপর আপনার আস্থা কমেছে? আপনার আস্থা কমলে কমতে পারে, কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আস্থা যে এতটুকু কমেনি সেটা নিশ্চিত করে বলা যায়। এই সাকিব আল হাসানের নেতৃত্বেই বাংলাদেশ প্রথমবার বিদেশের মাটিতে সিরিজ জিতেছিল, টেস্ট সিরিজ, উইন্ডিজের বিপক্ষে। সেই উইন্ডিজ দল আবারও বাংলাদেশে আসছে জানুয়ারিতে। তো উইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসান কেমন পারফর্ম করবে এই কথা কি এখন আসলে বলা সম্ভব? অবশ্যই না। বলার সুযোগ আছে? সেটাও মনে হয় না। কিন্তু সাকিব আল হাসান কেমন পারফর্ম করবেন সেটা নিয়ে আলোচনা করতে পারি আমরা। উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে 6 টেস্টে সাকিবের রান প্রায় 500, গড় 50-এর কাছাকাছি, যদিও নেই কোনো সেঞ্চুরি। ক্যারিবিয়ানদের বিপক্ষে লাল বলে বোলার সাকিবের 5 উইকেট একবারই। প্রতি 10 ওভারে উইকেট তুলেছেন, উইকেট প্রতি রান দিয়েছেন 28-এর
কিছু বেশি, ইকোনমি 3-এর একটু ওপরে। দেশ বিদেশ মিলিয়ে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সাকিবের ব্যাটিং গড় 55, কিন্তু হোম সিরিজে সেটা কমে 45। 750-র 2টা হোম সিরিজে, আর একটা সেঞ্চুরি গেল বিশ্বকাপে। ঘরের মাঠে 7 ওয়ানডেতে প্রতি 6 ওভারে উইকেট তুলেছেন সাকিব। 4-এর কম ইকোনমি প্রমাণ করে ক্যারিবিয়ানরা বাংলায় এলেই বল হাতে চেপে ধরেন সাকিব আল হাসান। পরিসংখ্যান বলছে অন্য 8-10টা যে কোনো টিমের এগেনস্টে সাকিব যেভাবে পারফর্ম করেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হোম অ্যান্ড অ্যাওয়ে অলমোস্ট একই রকম পারফর্ম করেছেন, এবং সেটাই সাকিবের কাছ থেকে প্রত্যাশিত। আর এই প্রত্যাশা উইন্ডিজের বিপক্ষে আগামী সিরিজে আরও বেড়ে যাবে, কেননা নিষেধাজ্ঞা কাটিয়ে 1 বছর পর ইন্টারন্যাশনাল সিরিজ খেলবেন সাকিব আল হাসান, এবং ওয়ানডে এবং টেস্ট দুটো সিরিজেই সাকিবের অলরাউন্ড পারফরমেন্সের ওপর অনেকটাই নির্ভর করবে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এন্টায়ার সিরিজের ফলাফল। কেননা ঘরের মাঠে ওয়ানডে সিরিজ তো বটেই, টেস্ট ম্যাচ দুটো যে আছে সেখানেও বাংলাদেশের জেতাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে সাকিবের একটা ভাইটাল রোল প্লে করতে হবে। শুধুমাত্র দুটো টেস্ট সেই হিসেবে না, টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন বাংলাদেশের যে অবস্থান .0, সেখানে ঘরের মাঠে উইন্ডিজকে আপনি পাবেন। সেই উইন্ডিজকে হারিয়ে যদি সম্ভব হয় সিরিজ জিতে, কিছু পয়েন্ট আপনি ডেফিনেটলি আপনার ব্যাগে নিয়ে নিতে চাইবেন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। বাংলাদেশের ইনিশিয়াল টার্গেট সেটাই হওয়া উচিত, এবং সেই টার্গেট পূরণের জন্য সবচেয়ে বড় অস্ত্র, উইদাউট এনি শেড অফ ডাউট, সাকিব আল হাসান। দেব চৌধুরী, অলরাউন্ডার। দেশে লেগ স্পিনারের জন্য হাপির দেশ। ভালো মানের লেগের অভাব বোধ করে মায়া কান্না তো চলেই, কিন্তু হাতের কাছে অযত্নে পড়ে থাকা লেগ স্পিনার ব্যবহারের প্রয়োজন বোধ হয় না। কেন হয় না, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সাইফুল রূপক। অ্যাকশন আর ফলোথ্রুতে মুগ্ধতা, টার্ন আর বাউন্সে ক্রিকেট পাড়ায় ছড়িয়ে দিচ্ছে স্নিগ্ধতা। কেটে যাচ্ছে কি লেগ স্পিনার না থাকার আফসোস, নাকি অনূর্ধ্ব 19 ক্যাম্পে থাকা শামসুল ইসলাম ইপনও হারিয়ে যাবেন আচমকা? দায়টা কি শুধু ইপনদেরই? ক্যাম্পে ছিলেন অথচ গেল যুব বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি রিশাদ মিনহাজুলের। সারা বছর লেগ স্পিনার নিয়ে হাই হুতাশ বিসিবির, অথচ নানা বয়সভিত্তিক দল গঠনে তাদেরই অনাগ্রহ, যার বড় ইম্প্যাক্টটা পড়ছে জাতীয় দলের অ্যাসাইনমেন্টে, মনে করছেন এই প্রবীণ সাংবাদিক। যে লেগ স্পিনারদের উপর আমাদের বিশ্বাসটা বাড়াতে হবে। লেগ স্পিনারদের উপর বিশ্বাসটা বাড়ানোর ক্ষেত্রে একটা সাহস লাগে। আসলে সাহসটা কীরকম, যে একজন লেগ স্পিনার কিন্তু এরকম, লেগ স্পিন যেহেতু সবচেয়ে অ্যাটাকিং বোলিং, উইকেট টেকিং বোলিং, ফলে এবং লেগ স্পিন কন্ট্রোল করা, বোলিংয়ের যে যতগুলো আর্ট আছে লেগ স্পিন কন্ট্রোল করা তুলনামূলক কঠিন। ফলে একজন লেগ স্পিনার কিন্তু সে খরুচে হতে পারে, তার ব্যাট ডে যাওয়ার সম্ভাবনা যে কারো চেয়ে অনেক বেশি থাকে। তো এই জন্য হয় কি, যখন আপনি লেগ স্পিনারকে আপনি তার প্রতিভা সম্বন্ধে নিশ্চিত হবেন এবং তাকে ব্যাক করবেন, তার 2-1টা খারাপ দিন দেখে সিদ্ধান্ত নেবেন না, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যে আপনি তাকে সাহসটুকু দিবেন যে যেন সে অ্যাটাকিং থাকে। এরকম অনেকগুলো বিষয় আছে। লেগ স্পিনারকে একটু ডিফারেন্টলি, মানে এক একটা জায়গাকে তো এক একভাবে ডিল করতে হয়, লেগ স্পিনারকেও হচ্ছে ওইভাবে ডিল করতে হয়। তো আমাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই, এই সাহসের একটু অভাব আছে, এবং এটা খুব ইন্টারেস্টিং। সাহসটার অভাব হচ্ছে মানে কি, আমরা সাহস দেখানোর চেষ্টা করি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আটকে যাই। পাপন ভাই নিজেই বলেছিলেন যে প্রেসিডেন্টস কাপ হলো, সেখানে প্রতিটা টিমে লেগ স্পিনার দেওয়া হয়েছে, সবাইকে খেলানো হবে। বঙ্গবন্ধু কাপে দেখলাম যে লেগ স্পিনারদের 1-2টা ম্যাচে খারাপ করার পর বসে দেওয়া হচ্ছে। তাহলে কি আসলে জাতীয় দলে মাশরাফি ভাই বিশ্বকাপের সময় হাহাকার করলো যে লেগ স্পিনার কেন নেই, যেখানে রশিদ খানরা বা আরও যে আদিল রশিদ আছে বিশ্ব চ্যাম্পিয়ন টিমে যারা যে সার্ভিসটা দিয়েছে, আমরা সেটা পাচ্ছি না। বিসিবির করণীয়টা কি আসলে? লেগ স্পিনারদের ক্ষেত্রে যদি সমালোচনাও আসে, অন্য ক্ষেত্রের মতো এই সমালোচনায় ভেসে যাওয়া যাবে না। তাদেরকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানে স্টিক করতে হবে, এবং প্রয়োজনে সেই বিষয়ে তারা কনসালটেন্সি করতে পারে, কনসালটেন্সি নিতে পারে যারা এক্সপার্ট আছে দেশের বিদেশের, এবং যে কোনোভাবেই হোক আপনার লেগ স্পিনার লাগবে। এখন দেখেন, কিছু জিনিস হবে না, যে প্রক্রিয়া, ক্রিকেট বোর্ডে আন্তরিকতার প্রশ্ন নাই, কিন্তু এই প্রক্রিয়াটা একটা সমস্যা কি, আপনি একটা দলে ক্যানট ফোর্স যে তোমাকে খেলাতেই হবে। এখন মনে করেন আপনি টিমে নামলেন, সেদিনও তো সে খারাপ করলো, তারপর তাকে তো আপনি মনে করেন যে ওই ক্যাপ্টেন শেষ ওভারটা তাকে দিবে না। ক্যাপ্টেন তার, আমি বলছি যে এইভাবে ফোর্স করা হবে না কি, তাদেরকে যেটা হচ্ছে তাদের পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করতে হবে, পৃষ্ঠপোষকতা কীরকম, তাদের প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, তাদের পারফরমেন্স ডেভেলপমেন্টের চেষ্টা করতে হবে, এবং তাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু না, কোনো দলে আপনি কোনো কম্পিটিটিভ টুর্নামেন্টে কোনো দলে ইউ ক্যানট ফোর্স, এটা আসলে হয় না, এটা তাদের কাউন্টার হয়। তখন হয় কি, এই অধিনায়করা বাধ্য হয়ে তাকে খেলায়, এবং দেখা গেলো যে কোনোভাবে অনেক ক্ষেত্রে এইটাও একটা দল চায় যে লেগ স্পিনার যখন বাধ্য করছে, আমরা বরং দেখে দিই যে লেগ স্পিনার আসলে কাজে লাগছে না, তাকে
বাদ দিয়ে দিই, এরকমও কিন্তু কাউন্টার থিঙ্কিং করে চলে আমাদের দেশে। আমি যেটা হয় ফোর্স করলে আমাদের কেউ কিছু মানতে চায় না, এটা মোটিভেট করে করতে হবে, এবং আমি যেটা মনে করি বাকি যারা সবারই তো আসলে হয়েছে কি, সবাই তো আসলে আলটিমেটলি দেশের ক্রিকেটে সাকসেসফুল দেখতে চায়, ফলে তারাও যেন এটার অংশ হয়। সাইফুল রূপক, অলরাউন্ডার। বাড়ানোর ক্ষেত্রে এটা সাহস লাগে আসলে। বিরাট কোহলির ক্যাপ্টেন্সির সময় কি তবে ফুরিয়ে এলো? পরিবর্তনের আভাস কি শোনা যায়? বোঝার চেষ্টায় মাহরুজ প্রত্যয়। বিতর্কের ছাপ যখন একবার গায়ে লাগে তখন সেটা তুলে ফেলা শুধু কষ্টকর না, মাঝে মধ্যে অসম্ভব। অস্ট্রেলিয়া সিরিজের আগে স্কোয়াডে রোহিত শর্মার অনুপস্থিতি গরম করেছে সমালোচকদের টেবিল। তীরে বিদ্ধ হয়েছেন অধিনায়ক কোহলি। ভারতীয় অধিনায়কের ড্যাম কেয়ার ভাব থাকলেও বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লজ্জাজনক পারফরমেন্সের পর দল ছেড়ে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতে ফিরেছেন কোহলি। বিতর্কও গেছে তার পিছু পিছু। দেশের বাইরে ব্যাট হাতে কিংবা অধিনায়কত্বে কোহলি কতটা কার্যকর প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের তীরের ফলা আরও বিষাক্ত হয়েছে দ্বিতীয় টেস্টে আজিঙ্কা রাহানের অধিনায়কত্ব, পারফরমেন্স এবং ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তনে। দেশের মাঠে কোহলি বরাবরই দুর্দান্ত। শেষ 10 টেস্টে 100-র বেশি গড়, 1000-এর ওপর রান। দেশের বাইরে শেষ 10 ম্যাচে সেই কোহলি আবার গড়পড়তা ব্যাটসম্যানের চেয়েও নাজুক। 30-এর সামান্য বেশি গড়, রান 600-র কম, সেঞ্চুরি একটা। কোহলির পারফরমেন্স আরও ভয়াবহ টেস্টের দ্বিতীয় ইনিংসে। দেশের বাইরে শেষ 10 টেস্টের দ্বিতীয় ইনিংসে 16-র নিচে গড়, রান 200ও হয়নি। অধিনায়ক হিসেবে কোহলির সফলতাকে ছোট করে দেখার সুযোগ নেই। ঘরের মাঠে শেষ 10 টেস্টে হার নেই, ঘরের বাইরে সমান টেস্টে জয়ের চেয়ে হার বেশি। যদিও বছর দুয়েক আগে তাসমান পারের দেশটায় টেস্ট সিরিজ জয়ের ইতিহাস কথা বলবে কোহলির পক্ষে। ভারতীয় দলের জন্য ব্যাটসম্যান কোহলিকেই কি বেশি প্রয়োজন? আবার অধিনায়কত্বই যদি বাড়তি চাপের কারণ হয়, তাহলে কি হবে? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে এখন পর্যন্ত ফেভারিট রাহানের ভারত। বিখ্যাত ধারাভাষ্যকার রিচি বেনো বলেছিলেন, অধিনায়কত্ব হচ্ছে 90% ভাগ্য আর 10% দক্ষতা। কিন্তু দোহাই লাগে, ওই 10% ছাড়া বাকি 90% প্রয়োগ করতে যেও না। ভাগ্যই কি পক্ষে, না রাহানের হাতে থাকা 10% দক্ষতাই কাজে লাগাচ্ছে ভারত? বেনো বেঁচে থাকলেই হয়তো ভালো ব্যাখ্যা করতে পারতেন। মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার। গেল 10 বছরে ঘটেনি এমন ঘটনা। ক্রিসমাস ব্রেকের পরে গোলদাতাদের সেরা 3-এ নেই মেসি। মেসির দুঃখের গল্প আরিফ হোসাইনের কাছে। করোনাকে সঙ্গী করেই চলছে সবকিছু, হয়তো চলতে হবে আরও অনেক দিন, সবাই জানে। তাই নিয়ম মেনে জীবনে গতি আনতে এগিয়ে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। মাঠে ফিরতে শুরু করেছে দর্শক, আরও স্বাচ্ছন্দ্যে পারফর্ম করছেন ফুটবলাররা। বছর প্রায় শেষ, নজর দেয়া যাক ইউরোপের শীর্ষ লিগে টপ স্কোরার ওদের দিকে। শুরুতেই ইংলিশ প্রিমিয়ার লিগ। টপ লিস্টের সেরা মোহাম্মদ সালাহ 14 ম্যাচে 13 গোল, অ্যাসিস্ট 3টা, প্রতি 90 মিনিটে করেছেন 1 গোল। 11 গোল করে 2-এ লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডি। তিনি প্রতি গোলে সময় নিয়েছেন 108 মিনিট। দক্ষিণ কোরিয়া জাতীয় দলের অধিনায়ক, ইংলিশ লিগের সেরা 3-এ 15 ম্যাচে তার গোল 11টা। আরেকটা তথ্য দেওয়া যেতে পারে, সেরা 3 স্কোরারের কেউই অ্যাসিস্টে এগিয়ে না, ওই জায়গায় সেরা হ্যারি কেইন। লা লিগায় টপ লিস্টে সেরা 3 স্কোরারের মধ্যে নেই লিওনেল মেসি। যারা আছেন সবাই করেছেন 8 গোল। করিম বেনজেমা 13 ম্যাচে 8 গোল, প্রতি গোলে সময় নিয়েছেন 2 ঘন্টারও বেশি। পরের জন কিছুটা অচেনা, সেল্টা ভিগো স্ট্রাইকার ইয়াগো আসপাস। গোল 8টাই, কিন্তু বেনজেমার চাইতে 2 ম্যাচ বেশি খেলেছেন। 3 নম্বরে আছেন ভিয়ারিয়ালের জেরার্ড মোরেনো, 7 গোল করে। মেসি আছেন 4 নম্বরে। মেসি না থাকলেও তার প্রতিদ্বন্দ্বী রোনালদো ঠিকই ইতালিয়ান লিগ সিরিয়াতে সবার উপরে। 10 ম্যাচে 12 গোল, 1টা অ্যাসিস্ট, প্রতি গোল করতে সময় নিয়েছেন 69 মিনিট। 13 ম্যাচে 11 গোল করে রোনালদোর পরে ইন্টার মিলানের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলো লোকাকো। 3 নম্বরে এসি মিলানের ইব্রাহিমোভিচ। 10 গোল করেছেন মোটে 6 ম্যাচে, গোল প্রতি সময় লেগেছে 53 মিনিট। ফ্রেঞ্চ লিগ 1-এ সেরা গোলদাতাদের 20 জনের মধ্যেও নেই পিএসজি তারকা ব্রাজিলিয়ান নেইমার। তার ক্লাব সতীর্থ এমবাপ্পে আছেন সবার উপরে। 13 ম্যাচে 12 গোল, 4টা অ্যাসিস্ট, 15 ম্যাচে 10 গোল করে তালিকার 2-এ রিমস ফরওয়ার্ড বোলায়া দিয়া। 3 নম্বরে আছেন লিওর ক্যামেরুন তারকা তুকু একাম্বি।
বুন্দেসলিগায় টপ স্কোরার প্রত্যাশিতভাবে রবার্ট লেভানদোভস্কি, নামটা প্রত্যাশিত। কয়েকদিন আগেই ফিফার সেরা ফুটবলার হয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা। সব লিগ মিলে এখন পর্যন্ত 17 গোল, 4টা অ্যাসিস্ট। বরুসিয়া ডর্টমুন্ডের আর্লিং হল্যান্ড 2-এ 9 গোল করে তৃতীয় স্থানে ফ্রাঙ্কফুর্টের আন্দ্রে সিলভা। আরিফ হুসাইন, অলরাউন্ডার। আজ এ পর্যন্তই, কাল আবার দেখা হবে। নিয়মিত খেলার সব খবর পেতে লাইক দিন অলরাউন্ডার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। আরও বেশি খবর জানতে ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।